চ্যাপ্টার হচ্ছে 45 চ্যাপ্টার। 45 চ্যাপ্টারে কি হয়েছে, ন্যাশনাল কমিশন ফর ওমেন, মানে মহিলা কমিশন, সোজা কথা, ঠিক আছে, জাতীয় মহিলা কমিশন। এটা হচ্ছে আমরা করবো, কারণ এটা খুবই ফান্ডামেন্টাল এবং খুবই স্ট্রং পয়েন্ট। তুমি জেনারেলি যে কোনো টপিকে ওমেন রিলেটেড ইস্যু যেখানেই থাকবে, যেখানেই দেখবে এই যে ন্যাশনাল কমিশন ফর ওমেনের ডাটা তুমি যখনই ইনক্লুড করবে, তার কিন্তু ওয়েটটা অনেক বাড়বে, ঠিক আছে। তো তার জন্য তুমি, হতে পারে এটা তোমার গভর্নেন্সের জিনিস, কিন্তু সব জেনারেল স্টাডিজে তুমি কিন্তু এটা ইনক্লুড করতে পারবো। তাছাড়া যে এসে আছে কম্পালসারি, যে এসে লেখা বা তোমার কিন্তু অপশনাল, সব বিভিন্ন জায়গাতে তুমি কিন্তু ন্যাশনাল কমিশন ফর ওমেনের যে এখানে যে ডাটা এমএসটি রিলেটেড যে জিনিসগুলো সবই কিন্তু তুমি ইনক্লুড করতে পারো তোমার কোশ্চেন অ্যান্সারে, তাহলে কিন্তু তার ওয়েটটা অনেকটাই বাড়বে। আর তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যখন ইনক্লুড করবে, সেটা একদম বেস্ট হবে। ওকে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার। নেক্সট তাহলে আমরা শুরু করে দেখো যে ন্যাশনাল কমিশন ফর ওমেন এখানে কি কি রয়েছে। তো এখানে ন্যাশনাল কমিশন ফর ওমেন দেখো, আমাদের দেশে ফার্স্ট চালু হচ্ছে তোমার 1974, 1974 সালে আসছে। এই জিনিসটা কারণ মাথায় রাখতে হবে, এবং রিকমেন্ড করছে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, মানে ভারতের সংবিধান থেকে কিন্তু এটা রিকমেন্ড করা হচ্ছে যে ওমেন কমিশন কিন্তু এটা অবশ্যই রাখা দরকার, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু আসছে। তারপর ন্যাশনাল পার্সপেক্টিভ প্ল্যান ফর ওমেন, এটা ফার্স্ট নেওয়া হচ্ছে তোমার 1988 সালে, 1988 এ তোমার ন্যাশনাল কমিশন পার্সপেক্টিভ প্ল্যান নেওয়া হয় ওমেনদের জন্য। এরপরে আস্তে আস্তে বিভিন্ন টাইমে তুমি দেখো যে পরবর্তীতে 1992 মানে 1992 সালে ওমেনদের জন্য প্রোটেক্টিং, প্রমোটিং এন্ড সেফগার্ড করার জন্য ওমেনদের জন্য কিন্তু এই যে স্টেপ গুলো আরো বৃহৎ আকারে নেওয়া হয়। এরপরে তোমার দেখো ন্যাশনাল কমিশন ফর ওমেন অ্যাক্ট, ন্যাশনাল কমিশন ফর ওমেন অ্যাক্ট আসে 1990 সালে। তারপর ফলশ্রুতিতে তারপরে কিন্তু এই যে ডিভিশনটা কিন্তু আরো ডিটেলস আছে, যে ন্যাশনাল কমিশন ফর ওমেন, এরা আস্তে আস্তে সারা দেশ জুড়ে কিন্তু কাজ করতে থাকে মহিলাদের অবস্থা উন্নয়নের জন্য আলটিমেটলি, ঠিক আছে। এবং এটা খুবই একটা পাওয়ারফুল তোমার কিন্তু কমিশন, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে টু রিভিউ দ্য কনস্টিটিউশন এন্ড লিগাল সেফগার্ড করে হচ্ছে ওমেন রিলেটেড ইস্যুদের, টু রিকমেন্ড দ্য রিমিডিয়াল লেজিসলেচার ওমেন, তো ওমেনরা যাতে, মহিলারা যাতে লেজিসলেচারে ঠিকঠাক ভাবে তাদের কাজ করতে পারে, তো সেইটাকে দেখাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এদের, ঠিক আছে। দ্য ফ্যাসিলিটেড রিড্রেসাল অফ গ্রিভেন্সেস এন্ড দ্য গভর্নমেন্ট অফ অল পলিসি ম্যাটার্স সাবজেক্ট টু ওমেন, তো ভারতের যে সকল মহিলা আছে তাদের সাথে যে সকল স্কিম বা যে সকল পলিসি অ্যাফেক্ট করবে, তো সেগুলো নিয়েও ডিটেলসে ডিসকাস এবং সেগুলো নিয়ে ভেঙে ভেঙে আলোচনা কিন্তু এরা কিন্তু করে থাকে, এবং সেই হিসাবে কিন্তু এরা স্টেপ নেয় আলটিমেটলি সারা দেশ জুড়ে, এবং এটা খুবই পাওয়ারফুল একটা কিন্তু সংস্থা, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখলে তারপরে কি দেখো এখানে কি কি জিনিসগুলো বলা রয়েছে, এখানে কম্পোজিশন গুলো কি কি রয়েছে। তো কম্পোজিশনের মধ্যে তোমার দেখো চেয়ারপারসন থাকছে, এখানে আরো বিভিন্ন ধরনের কিন্তু সাংবিধানিক বডি এখানে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা পালন করে থাকে, ঠিক আছে। ফাংশন গুলো কি কি দেখো, যে কমিটি ফাংশন হচ্ছে তোমার অল ম্যাটার্স রিলেটেড টু ওমেন, পুরো বেসিক জিনিস, কারণ তুমি এখানে নাম শুনে বুঝতে পারছো যে এরা বেসিক্যালি কি কাজ করবে, ঠিক আছে। তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো তোমার অ্যানুয়ালি এবং তারপরে হচ্ছে তোমার হাফ ইয়ারলি যে সকলগুলো স্টেপ নেয়, সেগুলো ঠিকঠাক ভাবে সারা দেশ জুড়ে সকল কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে সেগুলো চলছে কিনা, এবং সেখানে ধর যে কোটি টাকা ব্যয় হবে, তো সেগুলো ঠিকঠাক ব্যয় করা হচ্ছে কিনা, কোনো স্টেপ এদিক ওদিক উল্টোপাল্টা কাজ করছে কিনা ওমেন রিলেটেড ইস্যু নিয়ে, তো সেখানে বা যেরকম যে কোনো জায়গায় ধরো ওমেনদের বিভিন্ন রিজার্ভেশন রয়েছে, তো সেগুলো ঠিকঠাক করে দেওয়া হচ্ছে কিনা, এবং সেখানে কোনো বেনিয়ম নজির আছে কিনা, এই জিনিসগুলো দেখা কিন্তু আলটিমেটলি পুরোটাই তোমার কাজ হচ্ছে এই যে ওমেন কমিশনের। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে যে টুলু কিন্তু কমপ্লেন্টস অফ টু টেক মোটর নোটিস অফ ম্যাটার্স রিলেটিং টু ওমেন, ঠিক আছে। মানে যেখানে তুমি দেখতে পাচ্ছ যে সারা দেশ জুড়ে মেয়েদের অত্যাচার করা হচ্ছে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে, এবং সেখানে তাদের কাছে তাদের যে অধিকার আছে সেটা তারা আদায় করতে পারছে না, বিভিন্ন ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ছে। তো এই সমস্ত জিনিস যখনই যেখানে দেখা যাবে, তখনই কিন্তু এই ওমেন কমিশন কিন্তু কাজ করবে। এখানে বেসিক্যালি এই জিনিসগুলোই তোমার বলা হচ্ছে, মানে সোজা কথা, ওমেনদের কিছু মেয়েদের কিছু হচ্ছে, মানে সবার আগে কে দাঁড়িয়ে, ওমেন কমিশন, ঠিক আছে। তো সেটা অনেক সময় তোমার দেখো মেয়েদের এগেনস্টে মাঝে মাঝে চলে আসে, যে জিনিসগুলো কিন্তু খুবই বাজে। তো তো এরকম তোমার কিন্তু একটা ইকুয়ালিটি বজায় রাখতে হবে। ইকুয়ালিটি মানে এই জিনিস না যে মেয়েদের আমি সব বিষয় পাওয়ার দিয়ে দেবো, বা তুমি এক্সেসিভ পাওয়ার দিয়ে দেবে এবং সেটা তারা উল্টো খারাপ ভাবে ইউজ করবে, সেটাও কিন্তু না। ইকুয়ালিটি, ঠিক আছে। এখন ফেমিনিজমের মেইন প্রবলেম হচ্ছে ইন্ডিয়ার ফেমিনিজমে। তো ইন্ডিয়ার ফেমিনিজমের মেইন প্রবলেম এখন হচ্ছে এরা ইন্ডিয়ান ফেমিনিজম যারা বলে যে আমি ইন্ডিয়ান ফেমিনিস্ট, এরা হচ্ছে আল্ট্রা আপার ক্লাস এবং আপার কাস্ট থেকে বিলং করে সব সময়। যারা নিজেদেরকে বলে যে আমরা স্বঘোষিত ফেমিনিস্ট, এরা হচ্ছে সবসময় ইন্ডিয়ার আপার কাস্ট এবং আপার ক্লাস, এবং তারা ভাবে যে তাদের লাইফে যে যে প্রবলেম, তাই সেটাই হচ্ছে সারা দেশ জুড়ে মেয়েদের ওই প্রবলেম। তাদের কি 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 প্রবলেম, যে আমি গুচির ব্যাগ ইউজ করবো না H&M এর ব্যাগ ইউজ করবো, ঠিক আছে। মানে এইসব ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে এরা আসে। তো মেইন প্রবলেম তারা একদম রুট কজ যেগুলো প্রবলেম ইন্ডিয়ার, তো সেই জিনিসগুলো জানেও না, ঠিক আছে। আর তারপরে বায়াসনেস থেকে মারাত্মক হবে কিছু
রিলিজিয়ানের উপর মারাত্মক বায়াসনেস আছে, তো সেখানে কিছু বলবে না। যত দোষ হচ্ছে তোমার আমাদের মেজরিটি, এই টাইপের জিনিসগুলো দেখা যায়, ঠিক আছে, মেজরিটি রিলিজিয়ানের উপর। তো এই ধরনের বায়াসনেস মারাত্মক ভাবে রয়েছে, তো তুমি সেগুলো তুমি সোশ্যাল মিডিয়া দেখলেই বুঝতে পারো কি অবস্থা হয়। আর তারপরে এরাই মানে হচ্ছে, এটা মেইন প্রবলেম হচ্ছে। আরো তাছাড়া ইন্ডিয়ান ফেমিনিজমের যে ইন্ডিয়ান ফেমিনিজম বলতে এই যে যারা আপার কাস্ট থেকে যে সকল মেয়েরা আসছে, মহিলারা আসছে, তো এরা সবসময় হচ্ছে ফেমিনিজম মানেই বোঝাতে চায় এটা হচ্ছে মানে এমটি মেন। এই যে যে মেইন প্রবলেম গুলো, ঠিক আছে, যেটা কিন্তু মারাত্মক ডিভিশন তৈরি করে আরো সোসাইটিতে, এবং এটা পুরো একটা জেনারেশনকে পুরো খারাপ করে দিচ্ছে। আর তারপর এটা যেটা বলে, এদের ভাব, কালচার, কথাবার্তা পুরোটা আলট্রা এলিট লেভেলের, ঠিক আছে, তো যেটা রিয়েলিটি থেকে 1000 কিলোমিটার দূরে। তো তার জন্য আসল যে এদের মোটিভ, এটা ঠিক হয় না, উল্টো পাল্টা কাজ নিয়ে এরা দৌড়াদৌড়ি করে থাকে। বেসিক প্রবলেম হচ্ছে এইগুলো, ঠিক আছে। তো তোমার ধরো ওমেন রিলেটেড ইস্যু দিয়ে শুভজিৎ, আচ্ছা আরো কেউ নেই, দেখো এগুলো থাকলেও সবার সুবিধা হতো। সব থেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি সোসাইটি ওমেনদের ইস্যু নিয়ে কথা বলছো, কিন্তু ওমেনদের যদি তুমি একটা শুধুমাত্র একটা ক্লাস ভাগ করে নাও, তাহলে কিন্তু আরো ডিভিশন আরো বেশি ডেঞ্জারাস হয়ে যাবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা দরকার। তো উমেন রিলেটেড ইস্যু নিয়ে যখনই আসবে, ধরো কোনো এসে আসুক বা ব্রড কোশ্চেন আসুক বা যে কোনো কিছু আসুক, সাথে সাথে তোমার কিন্তু এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ইনক্লুড করতে হবে, ঠিক আছে, অ্যানালিটিক্যালি ওয়েতে, নাহলে কিন্তু প্রবলেম, ঠিক আছে। বইতে সব জিনিস রয়েছে, কিন্তু তুমি এখন সোসাইটিতে আমরা কি দেখতে পাচ্ছি, তার ফলশ্রুতিতে যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার ইনক্লুড করা দরকার। তাহলে এক্সামিনে বুঝতে পারো যে একদম রিয়েলিটি সম্পর্কে ক্লিয়ার কাট ধারণা আছে, এবং সেই জিনিসগুলো সে কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে। আর ইন্ডিয়ান যে ফেমিনিজমের মানে তো বুঝবে না, আর তারপরে উল্টোপাল্টা এই জিনিসগুলো বেসিক্যালি করে থাকে। আর এটা যেহেতু এই ক্লাস থেকে আসে, ওইরকমই সবই ভাবে, এই হচ্ছে প্রবলেম। কিন্তু আসল যে প্রবলেম, সেখান থেকে এরা 100 হাত দূরে থাকে, ঠিক আছে। তো এই ব্যাপারটা রয়েছে। শুভজিৎ, বুঝতে পারছো কোন জিনিসটা? কারণ এটা একটা হিউজ টপিক। ওমেন, দেখো এখানে আমরা যে টপিকটা পড়ছি যে ন্যাশনাল কমিশন ফর ওমেন, কিন্তু এই ওমেন রিলেটেড ইস্যু বা জেন্ডার ইস্যু কিন্তু ইউপিএসসি সিলেবাসের অন্যতম একটা ভাইটাল জিনিস, এবং সেটা প্রত্যেকটা পেপারের সাথে রিলেটেড। তো তুমি যখনই এই জিনিসটা আসে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ইনক্লুড করা দরকার তোমার কোশ্চেন অ্যান্সারে। সে মেইনস এর জিআরএন স্টাডিজ এর কোশ্চেন হোক বা অপশনাল হোক না কেন। অপশনাল তো আমাদের অবশ্যই নিহিত আছে তোমার ফেমিনিজম। শুধু বুঝতে পারছো আমি কি বলছি ব্যাপারগুলো, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু টু দা পয়েন্টে এক্স্যাক্টলি তোমার কিন্তু আনতে হবে। যেরকম তুমি, আমি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, বিভিন্ন তুমি দেখবে ইনস্টাগ্রাম পেজ রয়েছে, ঠিক আছে, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে, এটা কি কাজ করে আলটিমেটলি। ধরো যে 100 দিনের কাজ করছে, সে জীবনে কোনোদিন খুলে দেখবে যে ফেসবুকে আমার ফেমিনিজম বা এই যে পেজে আমাদের কি ঘটছে, ঠিক আছে। তো আলটিমেটলি এদের কাজই হচ্ছে তোমার 1000 কিলোমিটার দূরে রিয়েলিটি থাকে। তো মেইন হচ্ছে প্রবলেম এটা। আর এরা নিজেদের বলে যে আমরা আলটিমেটলি এর জন্য কাজ করছি, সবসময় এদের কাজ হচ্ছে বেসিক্যালি এন্টি মেন, ঠিক আছে। এই হচ্ছে মেইন প্রবলেমটা। তার জন্য রুট কজ এরা জীবনে ধরতে পারে না, এবং আলটিমেটলি এদের যে কাজের জন্য পয়সা দেওয়া হয় বা এরা কাজ করার জন্য বলে আমরা এই কাজ করছি, সেই কাজই এরা করে না, ঠিক আছে। আলট্রা এলিটিস্ট আর কি, এদের বিহেভিয়ার, কাজকর্ম, কথাবার্তা সবকিছু, এটা হচ্ছে মেইন প্রবলেম। তো এই জিনিসগুলো কিন্তু তোমার ইনক্লুড করা দরকার। দেখো এই জিনিসগুলো তুমি কোনো এখানেও পাবে না, বইতেও পাবে না, ঠিক আছে, কিন্তু রিয়েলিটি থেকে তুমি নিশ্চয়ই কিন্তু অবশ্যই জানো, তো তার জন্য কি অবস্থা। তো এই জিনিসগুলো কিন্তু, রুট কজ গুলো কিন্তু তোমার ইনক্লুড করা দরকার অ্যাজ এ ফিউচার সিভিল সার্ভেন্ট। তোমার হচ্ছে রুট কজ গুলো দেখে সেই হিসেবে কিন্তু স্টেপ দিতে হবে। বইতে সব জিনিস থাকবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু ইনক্লুড করা তোমার কোশ্চেন অ্যান্সারে কিন্তু দরকার, সে তোমার জিএস এর হোক বা কিন্তু জিএস 4 এর হোক, অথবা তোমার অপশনাল হোক না। তো তার জন্য দেখো আমি এই টপিকটা নিয়ে আমি এত ডিটেলসে বলবো, কারণ এই জিনিসগুলো খুবই ফান্ডামেন্টাল জিনিস। আর ওমেন রিলেটেড ইস্যু নিয়ে তোমার কোশ্চেন আসবে, আসবে এবং আসবে, প্রত্যেক বছর আসবে, ঘুরিয়ে ফিরিয়ে। তো তার জন্য এটা খুবই ফান্ডামেন্টাল জিনিস। ওকে। তো এখানে ফাংশন নিয়ে অনেক কিছু বলে থাকবে, ঠিক আছে, কিন্তু কাজের কাজ আসলে কিছুই কিন্তু হয় না। তো যে জিনিসটা রয়েছে, তো তার জন্য মেইন যে প্রবলেম, আমরা সেই প্রবলেমে ফোকাস করি না। তো সেই জিনিসগুলো কিন্তু ফোকাস করতে হবে, তোমার অ্যান্সার রাইটিং এ যেন এই জিনিসগুলো কিন্তু চলে আসে। ওকে। রিয়েলিটি থেকে দূরে চলে না যায়। তো এখানে পাওয়ার সম্পর্কে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের কিন্তু অ্যাডভাইজারি এবং ডিসকাভারি করবে। তারপরে ধরো কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে সারা দেশ জুড়ে মেয়েদের, তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে। তারপরে ধরো ওকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে ধরনের ধরো স্কিম নেওয়া হচ্ছে বা যে ধরনের কোনো স্টেপ নেওয়া হচ্ছে, সেটা যেন সঠিকভাবে ঘটে। বিভিন্ন স্টেটে বা বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলে সেটা দেখাও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এদের, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার প্রিভেনশন অফ দ্য ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ ওমেন ইন দ্য মিডিয়া থ্রু দ্য লিগাল অ্যান্ড সোশ্যাল স্যাংশনস। তো মিডিয়াতে মেয়েদের অবস্থান যেখানে কম রয়েছে, তো সেটা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তো সেই ব্যাপারটা এখানে রয়েছে। পারিবারিক মহিলা লোক আদালত, এখানে দেখো পারিবারিক মহিলা লোক আদালত সম্পর্কে একটু অল্প একটু এখানে ডিসিশন দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু তোমার ডিস্ট্রিক্ট লেভেল সার্ভিস অথরিটি কিন্তু এখান থেকে কাজ করে থাকে মাঝে মাঝে। তো এরা দা পারিবারিক মহিলা লোক আদালত ফাংশন অফ দ্য মডেল অফ দ্য, এটা হচ্ছে তোমার লোক আদালতের কিন্তু একটা মডেল,
ঠিক আছে। এরা কিন্তু জেনারেলি তোমার পারিবারিক মহিলা আদালত, মানে পারিবারিকভাবে কোনো ধরনের কোনো প্রবলেম হলো, তো তখন হচ্ছে এই যে আদালত, এই লোক আদালত কিন্তু আলটিমেটলি কাজ করে। ঠিক আছে, তো সেই জিনিসটা এখানে কিন্তু তোমার মাথায় রাখা দরকার। শুভজিৎ, বুঝতে পারছো আমি কি কি বলছি? কারণ এখানে যা চ্যাপ্টারে আছে তাতে কিন্তু অনেক জিনিস আমরা এক্সটেন্ড নিয়ে এসেছি। এই জিনিসগুলো কিন্তু তোমার অবশ্যই পিসটা ক্লিয়ারলি জিনিসগুলো ভেবে তারপরে তার অ্যান্সার নেওয়া দরকার। কারণ এই যে যে আল্ট্রা ডিভিশন গুলো রয়েছে, ঠিক আছে, তো তার আলটিমেটলি যাদের সুযোগ সুবিধা পাওয়া দরকার তারা পায় না। ঠিক আছে, সিম্পল আমি দেখো বিভিন্ন সময় দেখো পিরিয়ড নিয়ে অনেকেই অনেক কিছু বলছে। ঠিক আছে, ফেমিনিস্টরা অনেক কিছু হচ্ছে বলছে এই জিনিসগুলো করতে হবে, এই তোমার পিরিয়ড লিভ নিতে হবে, খুব ভালো কথা, পিরিয়ড লিভ নিতে হবে, কিন্তু সেই পিরিয়ডের জন্য যে জিনিসগুলো দরকার, তুমি স্যানিটারি ন্যাপকিন বা বিভিন্ন জিনিসগুলো বলতো, এই কেনার পয়সাই নেই। ঠিক আছে, তুমি স্যানিটারি ন্যাপকিন কতটা এক্সপেন্সিভ, তুমি সেইখানে সেই জিনিসগুলো ইউজ করছো না, বা সেখানে তারও কম দামে বা সেই ধরনের ভালো কোন জিনিস ইউজ করা যায় সেই ধরনের নিয়ে এদের কোনো ডিসকাশন ডিবেট কোনো কিছু নেই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরা লাফালাফি করে বেড়াবে। ঠিক আছে, এগুলো হচ্ছে মেইন আসল যে রুরাল যে প্রবলেম, সেই জিনিসগুলো কিন্তু দেখায় না। তুমি রুরাল এরিয়াতে তুমি কজন এগুলো ইউজ করছে? ঠিক আছে, আর যেগুলো তোমার ব্র্যান্ডেড, তুমি যেগুলো আমি সিম্পল উদাহরণ দিচ্ছি, তোমার ধরো কোটেক্স অফ স্ট্রেফিশ অফ যে সকল তোমার ব্র্যান্ডেড তোমার এগুলো রয়েছে, উম, কি বলে এটা, স্যানিটারি ন্যাপকিন, তো সেগুলো কতটা এক্সপেন্সিভ আর কি পরিমাণে লাগে এক একজনের, তো তো সেই হিসাবে তুমি, সে নিজে ভাত খেতে পারছে না বা সে 100 দিনের কাজ করছে, তো 100 দিনের কাজ করছে যে তা সে স্টেফিডি কিনবে নাকি সে ভাত খাবে? ঠিক আছে, তো তার জন্য তুমি দেখবে বহু জায়গাতে এরকম, কিন্তু উত্তরপ্রদেশ বিহারে দেখা যায় যে সেখানকার মেয়েরা, ঠিক আছে, মেয়েরা বলতে আমি এখানে ধরো 12 থেকে 14 বছরের মেয়েরাও কিন্তু তারা কি করছে, অপারেশন করে তাদের জরায়ু কেটে বাদ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, কেন? তাহলে জরায়ু কেটে বাদ দিয়ে দিচ্ছে যে যেদিন ধরো পিরিয়ড হচ্ছে, তো তারপরে ধরো কোনো ভাবে কারণে সেই কোনো কাজ সঠিকভাবে করতে পারছে না, বা সেরকম ধরো ব্লিডিং হচ্ছে, সেখান থেকে তারপরে ধরো যেখানে কাজ করতে তারা, মানে সেই মালিক বের করে দিচ্ছে, মানে রাখছে না, মানে তুমি অপবিত্র বা এইসব জিনিসগুলো হচ্ছে, বা ধরো কারো যখন কোনো সন্তান ধারণ হচ্ছে বা মানে জিনিসগুলো খুবই কতটা ডেঞ্জারাস ভাবো, যে ধরো কেউ তোমার গর্ভবতী হচ্ছে, তো তাকে বার করে দিচ্ছে, কারণ যে গর্ভবতী হলে তোমার তো তাকে সে কাজ করতে পারবে না, তো টাকা দিতে হবে, তো তারা কি করছে, তার জরায়ু কেটে বাদ দিয়ে দিচ্ছে। এটা কিন্তু রিয়েলিটি ইন্ডিয়াতে। শুভজিৎ, আমি কি বলছি বুঝতে পারছো? তো এই হচ্ছে যেখানে রিয়েলিটি, তো সেইখানে ফেমিনিজম, ইন্ডিয়ান যে ফেমিনিজমের যে কন্ডিশন, তো সেখানে এই যে আসল যে সকল রোড পাস এখানে যে কারণই নেই। একটা মেয়ে বা মহিলা সে তার জরায়ু কেটে বাদ দিচ্ছে কারণ তার পিরিয়ড হবে, আর পিরিয়ড হলে তো সে কাজে ঠিকঠাক আসতে পারবে না, বা কোনো ধরনের কোনো সমস্যা হবে, তো ধরো সেই তার এই কেনার পয়সা নেই, মানে কি বলে এটাকে, স্যানিটারি প্যাড কেনার পয়সা নেই। ঠিক আছে, তো সে কি করছে, তো তখন কোন পজিশনে গিয়ে সে জরায়ু তার কেটে বাদ দিয়ে অপারেশন করছে, সাধারণ গভর্নমেন্ট হসপিটাল বা বিভিন্ন অন্যান্য জায়গায়, বেসরকারি জায়গায়। গভর্নমেন্টে করতে গেলে তো প্রবলেম হবে, তো তার জন্য বেসরকারি জায়গায় এক্সট্রা টাকা দিয়ে বা কোনো কিছু করে জোগাড় করে সে জরায়ু কেটে বাদ দিয়ে দিচ্ছে, এবং সেটা খুব কম বয়সী মেয়ে এবং মহিলা, যাতে সে পিরিয়ডও না হয়, তারপরে তোমার গর্ভবতী হওয়ার কোনো চান্স থাকে না, তাহলে তোমার প্রত্যেকদিন মিস গেল না, কারণ এখানে প্রত্যেক দিনের যে মজুরিটা এতটাই ইম্পর্টেন্ট তাদের জন্য। তো এইখানে এই যা সিচুয়েশন ইন্ডিয়াতে, তো সেইখানে এই যে সব জিনিস নিয়ে ডিসকাস করা বা ডিবেট করা ইন্ডিয়ার ফেমিনিস্টদের, এটা হচ্ছে মানে মানে হাস্যকর জিনিস আর কি। তো এই যে যে পয়েন্ট গুলো কিন্তু মানে রিয়েলিটি ইন্ডিয়া, ঠিক আছে, ভারতের রিয়েলিটি এটা। ঠিক আছে, দেয়ার ইজ এ ডিভিশন বিটুইন ইন্ডিয়া এন্ড ভারত। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে, এই জিনিসগুলো একদম যে রূঢ় বাস্তব যে জিনিস পয়েন্ট গুলো, এগুলো কিন্তু তোমার অবশ্যই ইনক্লুড করা দরকার কোয়েশ্চেন অ্যান্সারে। ঠিক আছে, সুজিত, বুঝতে পারছো আমি কি বলছি? কারণ দেখে এই জন্য আমি এই টপিকটা নিয়ে এতটা ডিটেলসে বললাম, মানে এই চ্যাপ্টারটা নিয়ে, কারণ এই জিনিসগুলো খুবই ভাইটাল। এই যেগুলো তুমি যখনই ইনক্লুড করবে, এগুলো কিন্তু সবাই ইনক্লুড করবে না, না? তো সেই জিনিসগুলো কিন্তু তোমার ইনক্লুড করলে কিন্তু তার ওয়েটটা কিন্তু অনেক আসছে, কিন্তু বাড়বে, যেটা আসল রিয়েল প্রবলেম ইন্ডিয়াতে। আবার কি কানেকশন চলে গেল নাকি? সুজিত, শুনতে পাচ্ছ আমি কি বলছি? তো বুঝতে পারছো আমি কি মানে বোঝাতে চাইছি আর কি, রিয়েলিটিটা কি আর কি ভারতে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ইনক্লুড করতে হবে, আর এই জিনিসগুলো কিন্তু অ্যানালাইজ করে তোমার তার অ্যান্সারটাও দিতে হবে, এবং সেগুলো তার পয়েন্টে তুমি কি আনছো সেগুলো তোমার, তোমার টু দা পয়েন্টে তুমি পয়েন্ট অফ ভিউ কি সেগুলো কিন্তু ইনক্লুড করা দরকার অ্যান্সার। ঠিক আছে, যে ইন্ডিয়ার ভারতের মধ্যে কি কি ডিভিশন রয়েছে, আর ইন্ডিয়ার যে স্বঘোষিত ফেমিনিস্ট তারা কি কাজ করছে, আর আলটিমেটলি যে আমাদের যে ন্যাশনাল কমিশন ফর ওমেন আছে এরা কি কাজ করছে আলটিমেটলি। ফান্ড কিন্তু প্রচুর আসছে, কিন্তু সেই ফান্ড গুলো কোথায় যাচ্ছে? প্রচুর প্রতি বছরই কিন্তু প্রচুর পরিমাণে তোমার ইনক্লুড করা হয় তোমার
উমেনদের জন্য। এখন তো নির্ভয়া ফান্ডও আছে, কত ফান্ড আছে এখন, কিন্তু সেই ফান্ড গুলো কোথায় যাচ্ছে? নির্ভয়া ফান্ডে প্রত্যেক বছর 1,000 কোটি টাকারও বেশি কিন্তু এ করা হয়, এবং সেটা প্রত্যেক বছর আরো বাড়ছে নির্ভয়া ফান্ড, জানো নিশ্চয়ই তুমি। তো এই জিনিসগুলো কি হচ্ছে? তো সেটাই তো। তো এই জিনিসগুলো বোঝা দরকার। তো আমাদের দেশে যেখানে জরায়ু কেটে বাদ দিয়ে দিচ্ছে পিরিয়ড হবে বলে, বা আমি প্রেগনেন্সি আমার যাতে না আসে, প্রেগনেন্সি আসলে মানে গর্ভবতী হলে আমার বাদ দিয়ে যাবে, মানে কাজ আমি করতে পারবো না, ঠিক আছে, এত কয়েকদিন। তো তাহলে যেখানে একটা দিনে সে টাকা মিস করতে পারছে না, তার জন্য সে এই জরায়ু কেটে তাই বাদ দিচ্ছে। এবং এটা এক দুজন না, শয়ে শয়ে হাজার হাজার জন, ঠিক আছে। আর এটা ইলিগালি হচ্ছে। সব লিগালি হলে তো তোমার জানা যাবে, তোমার মিডিয়াতে আসবে। ইলিগালি এটা হচ্ছে নিউজেও চলে এসছে। তো তার মানে কোন সিচুয়েশন না? তো এই যে আসল যে সকল রুট কজ, তো সেখানে আমরা করছি না আলতু ফালতু জায়গায়, যে মেইন হচ্ছে প্রবলেম। মানে ইন্ডিয়ান ফেমিনিজম যে মানে রিয়েলিটি থেকে 1,000 কিলোমিটার দূরে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, তো গেল। আচ্ছা আচ্ছা, তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো এই চ্যাপ্টার থেকে, তারপরে আমরা নেক্সট চ্যাপ্টার আবার শুরু করবো, যে ন্যাশনাল কমিশন ফর। আমরা পরের চ্যাপ্টার তাহলে শুরু করি। দেখো, যদি কোনো প্রবলেম না থাকে, যে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস মানে হচ্ছে শিশুদের অধিকারের জন্য যে জাতীয় কমিশন যেটা রয়েছে সেইটা, 46 চ্যাপ্টার। তো এখানে এই যে যে কমিশনটা, এটা কিন্তু একটা কনস্টিটিউশনাল বডি, ঠিক আছে, সাংবিধানিক একটা বডি। এটা তৈরি হয়েছিল কবে? এটা 2007 সালে। এই জিনিসগুলো কিন্তু খুবই ফান্ডামেন্টাল জিনিস, এগুলো কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখা দরকার। তো কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অ্যাক্ট 2005-এ যেটা এসেছিল, তার উপর বেস করে কিন্তু এই যে যে কিন্তু আইনটা চলে আসে। আইনের পর কিন্তু এই যে যে বডিটা কিন্তু আসছে। তো এই ইয়ারটা আবার কিসের জন্য বিখ্যাত? আরটিআই, ঠিক আছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্টটাও কিন্তু 2005-এ এসেছিল। ওকে, তো সেই ব্যাপারটা কিন্তু এভাবে কিন্তু লিঙ্ক করতে হবে, ঠিক আছে, মনে রাখার জন্য প্রচুর ডাটা। তো সেই ব্যাপারটা গেল। তো এই ব্যাকগ্রাউন্ড দেখো, চাইল্ড টু 20 নভেম্বর 1989-এ কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড আসছে। তারপরে 1992 সালে কেস স্টেপ নেওয়া হয়। তারপরে পরবর্তীতে কিন্তু যে জিনিসটা করা হচ্ছে, যে আন্ডার দিস কনভেনশন, যে 1989 সালে যে কনভেনশন আসে, তো এখানে কিন্তু আন্ডার দিস কনভেনশন এ চাইল্ড হ্যাভ বিন ডিফাইন্ড অ্যাজ এ হিউম্যান বিং বিলো দ্য এজ অফ 18 ইয়ার্স। তো এই যে 1992 যে কনভেনশন আছে, এখানে বলা হয় যে 18 বছর নিচে যারা, তারাই হচ্ছে তোমার। আচ্ছা, বিফোর ম্যারেজ সেক্সুয়াল বোথ অফ, এটার ওপর কি আলো আলাদা পড়াশোনা? আচ্ছা, বিফোর ম্যারেজ সেক্সুয়াল, আমি বুঝতে পারলাম না তুমি কোশ্চেন কি বলছো। তোমার কোশ্চেনটা আমি বুঝতে পারলাম না কি বলছো। বিফোর ম্যারেজ সেক্সুয়াল বোথ অফ, এটার উপর কি আলাদা বুঝলাম না। একটু ডিটেলস বল, বুঝতে পারলাম না কোশ্চেনটা। তো দেখো, মেইন প্রবলেম হচ্ছে, আচ্ছা কোশ্চেনটা আবার একটু বলো শুভজিৎ, তাহলে বুঝতে সুবিধা। আমি কোশ্চেনটাই তোমার বুঝতে পারিনি, তুমি একটু সাজিয়ে লেখো, তাহলে বুঝতে পারবো। মেইন প্রবলেম দেখো, ইন্ডিয়াতে সেক্স এডুকেশন তো বলতে কিছুই নেই, ঠিক আছে, দেওয়াই হয় না। 90s কিডেরা সেক্স এডুকেশন বলতে কি, বিভিন্ন ওই যে যে বই পাওয়া যেত সেগুলো পড়তো, ঠিক আছে, বা বড় সিনিয়ররা যা বলতো তাই, সেটাই হচ্ছে ভিসিডি। মানে পড়নি হচ্ছে বেসিক্যালি সেক্স এডুকেশন, ঠিক আছে, ছিল। আর তারপরে 2000-এর পরে যাদের জন্ম, তারপরে হচ্ছে তারা ডাইরেক্ট পেয়ে যাচ্ছে, মোবাইল ল্যাপটপ পিসি পেয়ে যাচ্ছে, ইন্টারনেট চলে আসছে, সেটাই হচ্ছে অনলাইন দেখেছি, ওটাই হচ্ছে সেক্স এডুকেশন। অরিজিনাল যে এডুকেশন তা বলে তো কিছুই নেই আমাদের, ঠিক আছে। তারপরে হচ্ছে সোসাইটিতে হচ্ছে আরো ডেঞ্জারাস জিনিস, যে আহ তোমার সেক্স এডুকেশন কিছু দেওয়াই হচ্ছে না, ঠিক আছে, কিছুই জানে না সে। কি জানে? সব বন্ধু বান্ধবীরা যা জানিয়েছে তাই জানে, সেটুকুই সে। এখান থেকে তার আলটিমেটলি বাড়িতে জীবনে কোনোদিন কোনো ছেলে বা মেয়ের বাড়িতে কোনো জীবনে কোনোদিন ডিসকাশন হয় না। অন্যান্য সব জিনিস নিয়ে পুরো পিএইচডি থিওরি বলে দেওয়া হবে, ঠিক আছে, কিন্তু সেক্স টার্ম আর সেক্স রিলেটেড জিনিস কোনো কোথাও কোনো কথাবার্তা হবে না, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ভারতের প্রবলেম, হচ্ছে এটা এখন ট্যাবু করতে করতে এই সিচুয়েশন এসছে। এরপরে যেটা দেখা যায় আরো ডেঞ্জারাস, তো এটা করতে করতে এমন পজিশনে এসছে যে আর সোসাইটিতে এমন ভাবে ধরো যদি কেউ কোনো রিলেশনে আসে, ধরো কারোর সাথে কেউ তোমার সেক্সুয়াল রিলেশনশিপে বসছে, আর তারপরে তুমি অপবিত্র হয়ে গেছো, ঠিক আছে, তো এই যে জিনিসটা, এটা আরো খারাপ। তো এর ফলে যে আরো যে টার্মটা আসে, দেখো আমি যে জিনিসটা বলছি তুমি সেটা বুঝতে পারছো কিনা। তো ধরো কখনো কাউকে যখনই ধরো ধর্ষণ করছে কাউকে, ঠিক আছে, তো এটা শুধুমাত্র আমাদের কনস্টিটিউশনে দেওয়া হচ্ছে, ধর্ষণ শুধুমাত্র মেয়েদেরই হবে, ছেলেদের কোনো ধর্ষণ হয় না, যেটা আমাদের কনস্টিটিউশন থেকে আলাদা করা রয়েছে। মানে তুমি আইপিসিতে এইভাবে ইন্ডিয়ান পেনাল কোডে ডাইরেক্ট বলে যাচ্ছে ধর্ষণ শুধুমাত্র কার হয়? মেয়েদের, ছেলেদের হয় না, ঠিক আছে। তো এখানে একটা মারাত্মক ডিভিশন রয়েছে। এরপরে যে জিনিসগুলো রয়েছে, যে আমাদের সোসাইটাল প্রেশার এতটা লেভেলে আসে যে ধর্ষণ কোনো মেয়ের হয়েছে মানে তার লাইফ শেষ, সে ভ্যালুলেস, আলটিমেটলি ওর্থলেস।
এই যে যে চেতনা চিন্তা ভাবনা এটা এমন ভাবে ঢুকে দেওয়া সোসাইটির মধ্যে, তো তার মধ্যে যে সেই মেয়েটা ছোটবেলা থেকে ওই জিনিসটা দেখছে, তার মানে তো ওর্থলেস হয়ে গেছে, এবং তার জন্য কিন্তু সে ডিসিশন নিয়ে নিয়েছে এবং সে কিন্তু সুইসাইড হচ্ছে মারাত্মক হারে। ঠিক আছে, তো এইভাবেই দেখা যায় মানে তোমার যত সম্মান যত যা কিছু রয়েছে তোমার জনিতেই রয়েছে। ঠিক আছে, আর কোথাও কিছু নেই, তোমার কোনো ভ্যালু নেই। তো সেখানে তুমি তোমার ধর্ষণ হয়েছে মানে তোমার লাইফ শেষ। তো এই যে জিনিসগুলো, এই যে এটা থিঙ্কিং তোমার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা আলটিমেটলি আরো ডেঞ্জারাস। এবং এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন হয় না, কথাবার্তা হয় না। একটা স্টুডেন্ট বা একটা বাচ্চা ছেলে হাই প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পাশ করে যাচ্ছে, অথচ এই নিয়ে তাদের কোনো ডিসকাশন নেই। ঠিক আছে, সে কি জানছে সব জিনিস মানে জানছে কি দিয়ে? পর্ন। ঠিক আছে, পর্নোগ্রাফি দেখে সেক্স মানে পর্নোগ্রাফি সে বুঝছে। ঠিক আছে, আর পর্নে তো বিভিন্ন আবার টাইপ হচ্ছে। ঠিক আছে, তো সেই হিসাবে সে শিখছে। তো এই জিনিসগুলো কতটা ডেঞ্জারাস, তো তার জন্যই হচ্ছে এইভাবে থিঙ্কিং গুলো চালু হচ্ছে, আর এইভাবে সোসাইটিতে ঘেরানোর কন্টিনিউয়াসলি ভাবে এগোনোর ফলে আলটিমেটলি প্রবলেম হচ্ছে এখানে হচ্ছে। কারণ ম্যাক্স পার্সন হু আর নট ম্যারিড আফটার সেক্স। আচ্ছা, বিফোর ম্যারেজ সেক্সুয়াল বোট হবে মানে ম্যারেজ না করেই সেক্সুয়াল অ্যাটাচমেন্ট পরে বেশিরভাগ ছেলেরা মেয়েদের প্রতি রিলেশনশিপে অনেক ইস্যু অ্যারাইজ হতে হতে রিলেশনশিপটা ব্রেক হয়, বা ছেলেটা হয়তো আর রিলেশনশিপে থাকতে চায় না, এটার জন্য মেয়েরা বেশি সাফার হয়। হ্যাঁ, তো দেখো এটা দুজনের ক্ষেত্রেই হতে পারে, এটা যে খালি যে ছেলেরাই করবে তাও না, মেয়েরাও কিন্তু অনেক রিলেশনে থাকছে। আর তারপরে বিয়ের পরে তো তারপরে সেটা ইন্টারেস্টও পাচ্ছে না, সেই জিনিসগুলো হয়। কিন্তু দেখো ওখানে আমাদের সোসাইটিতে যেটা বলা হয়, ইন্ডিয়ান সোসাইটিতে বিয়ে হচ্ছে জন্মান্তর জিনিস। ঠিক আছে, মানে এটা বলা হয় যে আহ জন্মান্তরে তোমার বাঁধন, 7 জন্মের বাঁধন বা 10 জন্মের বাঁধন। কিন্তু ওয়েস্টার্ন কনসেপ্টে তুমি দেখবে হচ্ছে তোমার একটা সোশ্যাল কন্ট্রাক্ট। ঠিক আছে, বিয়ে থাকে হচ্ছে একটা সোশ্যাল কন্ট্রাক্ট। তো সেই হিসেবে জিনিসটা দেখতে হবে। তো আমাদের সোসাইটিতে এটা বলছে যে তার সাথে তুমি যখন এই টপিকটা বলছো, এটা যেটা বলছে এখন তুমি রিসেন্টলি দেখে থাকবে যে এখন যে ম্যারিটাল রেপ কনসেপ্টটা কিন্তু এখন নিয়ে খুব চর্চায় রয়েছে। তো এটা সম্পর্কে ডিটেলসে তোমার কিন্তু ওমেন রিলেটেড ইস্যুর মধ্যে কিন্তু এই জিনিসটা চলে আসে। ঠিক আছে, যে ম্যারিটাল রেপ জিনিসটা তুমি যেটা বলছো, যে এখানে কারণ থেকে কিন্তু তোমার ম্যারিটাল রেপ ব্যাপারটা আছে। তো আমাদের দেশে দেখো সেক্সটা এতটাই ট্যাবু যে জীবনে কোনোদিন ধরো এরকম সেক্সুয়াল সে রিলেশনই থাকে না কোনো একটা ছিল অথবা কোনো মেয়ে তার বিয়ের আগ অব্দি, এরকমও কিন্তু 95%-এরও বেশি থাকে। ঠিক আছে, তো সেই জিনিসটা তখনই প্রবলেম হচ্ছে। আর ধরো যদি কেউ থাকছে আর তারপরেও, আর সে এডুকেশন কোথায় পাচ্ছে? সেক্সুয়াল এডুকেশন ইন্টারনেট, বাবা মার সাথে বা ফ্যামিলির সাথে জীবনে তো কোনোদিন কোনো কথা নেই, বার্তালাপ নেই বা কোনো কিছু নিয়ে কোনো ডিসকাশন নেই। তার সেক্স সম্পর্কে তার ধারণা কি? পর্ন। ঠিক আছে, পর্নোগ্রাফি। তোমার পর্নোগ্রাফির মধ্যে আবার ডিভিশন হচ্ছে, তোমার হার্ড কোর পর্ন দেখছে। ঠিক আছে, এবং সেটাই তো এই ভরা তোমার কন্টিনিউয়াসলি। আর তারা তো সেটা মার্কেটিংটা হচ্ছে তোমার ইউএস। দেখো সব থেকে বেশি তুমি দেখো, যদি পর্ন ইন্ডাস্ট্রি দেখো পুরোটাই কন্ট্রোল করে ম্যাক্সিমাম তোমার 90 to 90% একটা কান্ট্রি, সেটা হচ্ছে ইউএস। ঠিক আছে, আর সেটা ভিউয়ার্স এর উপরে হচ্ছে ডিপেন্ড করে যে তারা কি দেখতে চায়, তারা সেই স্টাইলেই বানায়। ঠিক আছে, কারণ ভিউয়ার্স এর উপরে তারা দেখতে পাচ্ছে লাইক কমেন্ট বা শেয়ার, ওইসব জিনিসে তারা বুঝতে পারছে, বা বেশি তারা পয়েন্ট অফ ভিউ কতটা সাইটে কোন কোন সাইটে কতটা কাম মানে ওয়েট মানে আমরা সময় দিচ্ছি, সেগুলোর উপর ডিপেন্ড করে যে কোন কোন জিনিসগুলো বেশি চলছে, তো সেই টাইপেরই তারা তৈরি করে। তো এইখানে আমাদের ইন্ডিয়ান সোসাইটি এবং শুধু ইন্ডিয়া না, সাউথ এশিয়ান সোসাইটিতে জিনিসটা হচ্ছে পুরোটাই ট্যাব। ঠিক আছে, তো তারপরে ওইটাতে কন্টিনিউয়াসলি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ভাবে দেখে যাচ্ছে। তো তার মানে সে সেক্স বলতেই ভাবে হচ্ছে তোমার হার্ডকোর পর্ন, সেই হিসেবে ভাবছে। এবং সে মানে যে জীবনে আমি কিছু করতে পারিনি, বিয়ে করবো মানে আলটিমেটলি এইম হচ্ছে আমার বিয়ে করতে হবে, আমার সেক্স করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আলটিমেটলি এইম থাকে সোসাইটিতে আমাদের। ঠিক আছে, যেহেতু কন্টিনিউয়াসলি মানে ট্যাবুটা এমন পজিশনে গেছে, তো হাইপার লেভেলে ওই জিনিসটা চলে যায়। তো জিনিসগুলো বুঝতে পারছো শুভজিৎ আমি কি বলছি, মানে ব্যাপারটা কোন কোন ভাবে যাচ্ছে। তো এইভাবে কন্টিনিউয়াসলি, এবং শুধু একটা ছেলের ক্ষেত্রে না, মেয়ের ক্ষেত্রে কিন্তু একইভাবে প্রযোজ্য। ঠিক আছে, তো অনেক সময় ভয়ভীত থাকছে, এবং তারপরে যখন সে স্টার্টিং করছে এরকম স্টাইলটা, তুমি যদি হার্ড করে স্টাইল সেই হিসেবে শুরু করো, ঠিক আছে, তাহলে তোমার বিতৃষ্ণা তখনই চলে আসবে। ঠিক আছে, সে ফিমেল পার্টনারে, ঠিক আছে, বা তার তোমার সে বইয়ের কথা বলছি। তো এই টাইপের যখন কিন্তু এই যে তখন বৈবাহিক দর্শন যে টার্মটা ইউজ করা হচ্ছে, এবং তুমি কন্টিনিউয়াসলি যখন করছে প্রেশারাইজ করা হচ্ছে, মানে এখানে এখন দেখো কন্ট্রাকচুয়াল যেহেতু হয়ে পড়ে হচ্ছে যে আমি বিয়ে করেছি মানে তুমি হচ্ছে আমার সম্পদ, মানে আমার বউ হচ্ছে আমার সম্পদ, আমি যা বলবো তাই। ঠিক আছে, মানে আমি সেক্স করবো, আমার দিতে হবে। ঠিক আছে, তো আমি বিয়ে করেছি কিসের জন্য? ঠিক আছে, বুঝতে পারছো সিচুয়েশন মানে কথাগুলো। তো এই ব্যাপারটা রয়েছে, তো এইভাবে কিন্তু, তো ম্যারিটাল রেপও কিন্তু এইভাবে কন্টিনিউয়াস হয়ে যাবে। তো আমাদের কনস্টিটিউশনে তুমি যখন রিসেন্টলি তুমি দেখো যে আইডিয়া গুলো দেখো, যে ম্যারিটাল রেপকে ইন্ডিয়ার সোসাইটিতে কি ফলো করা হবে, কিন্তু না, তখন এটা কিন্তু তোমার আদালত থেকে বলে দিয়েছে যে ইন্ডিয়াতে যদি ম্যারিটাল রেপ এটা লিগাল করা, মানে এটা বলা হয় যে ম্যারিটাল রেপ
সোসাইটিতে রয়েছে, তো তাহলে কিন্তু যে সোশ্যাল স্ট্রাকচার, যে ম্যারেজ নামের যে সোশ্যাল স্ট্রাকচার ইন্ডিয়াতে ফলো করা হয় হাজার হাজার বছর ধরে, এই জিনিসটাই ভেঙে পড়বে। তো তার জন্য ম্যারিটাল রেপটা কিন্তু আমাদের দেশে এখনো কিন্তু মান্য করা হয় না, ঠিক আছে। তো তার ফলে কিন্তু সাফার করছে প্রচুর ফ্যামিলি। তো এখানে যেহেতু আমাদের লিগাল একটা ছাড়পত্র যে সোসাইটিতে দেখা হয়, যে জীবনে তো কোনোদিন এতটাই ট্যাবু ধরা হয়, ঠিক আছে, যে সেক্স কে মানে একটা কেউ বিয়ের আগে জীবনে সেক্সও করছে না, তো তারপরে করছে কি, সে কি জানছে বছরের পর বছর হয়েছে, তার একটাই মাত্র এডুকেশন দেখছে কোথায়, ইন্টারনেট, ঠিক আছে। ইন্টারনেট, সে পর্নোগ্রাফিতে পর্ন সাইটে দেখছে, ওইভাবে করতে হবে, ওই করবো আমি সারা জীবন। তো ঠিক আছে, সারা জীবন সে কাজ বাজ করছে, সবকিছু করছে, ইনকাম করছে, যে আলটিমেটলি ওই করতে হবে, ওটাই আমার এই, ঠিক আছে। তো এইভাবে যখন সে ঢুকছে ম্যারেজে, তো তারপরে ওইভাবে সে শুরু করছে, তারপরে সেই যখন সেটা জোর করে হচ্ছে, তো আমাদের দেশে দেখো যে কনসেন্ট ব্যাপারটা, ঠিক আছে, যে কোনো কাজে কনসেন্ট, ঠিক আছে, এই কনসেন্ট জিনিসটা আমাদের দেশের ম্যাক্সিমাম ছেলের মধ্যে নেই, ঠিক আছে, এটা হার্ড রিয়েলিটি। আমি যে খালি মেয়েদের ফরে বলবো তাও না, তুমি তুমি ছেলেদের ফরে সেই হিসাবে দেখো, তো তাহলে সেই জিনিসটাও কিন্তু রয়েছে, যে কনসেন্ট যে ব্যাপারটা, ঠিক আছে, যে সম্মতির যে ব্যাপারটা, এই জিনিসটা কখনোই আসে না। মানে বিয়ে করবো মানে দিতে হবে আমাকে সেক্স, তুমি কিসের জন্য করেছি, তো এই যে যে ব্যাপারটা, তাও তার জন্য কিন্তু তোমার এই যে ম্যারিটাল রেপ জিনিসটা কিন্তু এখন, জিনিসটা কিন্তু এখনো তোমার কিন্তু খুব নিউজে চলছে এখন, বুঝতে পারছো সহজে আমি কোন জিনিসটা বলছি। তো এইভাবে আমাদের থিঙ্কিংটা চেঞ্জ করা দরকার। তো এডুকেশনটা যতটা দেওয়া হবে ছোট গোড়া, মানে ছোটবেলা থেকে, তত কিন্তু সুবিধা হবে। তুমি দেখো ইউএসএ তে বলো বা নর্দিক কান্ট্রিতে, ঠিক আছে, মানে নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, তারপরে দেখো সুইডেন, ঠিক আছে, সুইজারল্যান্ড, এই সকল দেশে ক্লাস 3-4 থেকে তোমার কিন্তু সেক্স এডুকেশন পুরো ডিটেলসে দেওয়া হয়। আমাদের দেশের জীবনে কোনোদিন তুমি স্কুল কলেজ এডুকেশনে তুমি জীবনে কোনোদিন কন্ডম কি জিনিস খুলে দেখানো হবে না। তো ওখানে তুমি স্কটল্যান্ড, আয়ারল্যান্ডে তোমার কন্ডম কি করে ইউজ করতে হবে, মেল কন্ডম এবং ফিমেল কন্ডম ক্লাস 3-4 থেকে ধরে ধরে শেখানো হচ্ছে ক্লাসরুমে। তো তাহলে এটা একটা স্বাভাবিক ভাবেই দেখাচ্ছে, ঠিক আছে। স্কুলের টিচার ম্যামরা ফিমেল অ্যানাটমি কিরকম, মেল অ্যানাটমি কিরকম, ডাইরেক্ট পুরো ধরে ধরে তাদের স্কুলে কিন্তু ডাইরেক্ট ধরো এও ভাড়া পাওয়া যায়, মানে ভাড়া পাওয়া যায় মানে মানে আর্টিস্টও তা নয়, যেরকম ধরো মানে সে পুরো নগ্ন হয়ে আসবে এবং পার্টস গুলো দেখানোর জন্য, যে এরকম রিয়েল বডিতে কিরকম হয় আর কিভাবে সব হয়, এই জিনিসগুলো দেখানো হয়, সেগুলো ছোটবেলা থেকে বোঝানোর জন্য। এইভাবেই এতটা রিয়েলিস্টিক তাদের এডুকেশন গুলো হয় এবং ছোটবেলা থেকেই শেখানো হচ্ছে। তো আমাদের দেশে এই জিনিসগুলো হচ্ছে না বলে কি করছে, মোবাইল তো সবাই 3-4-5 এখন পেয়ে যাচ্ছে, বা আরো আরো ছোট বয়সের থেকে গুগলে সার্চ করলে পেয়ে যাচ্ছে, সেগুলো দেখছে। কিন্তু আলটিমেটলি প্রপার এডুকেশন না হওয়ার জন্য এইভাবে বছরের পর বছর ভাবে যাচ্ছে, আর আলটিমেটলি সেটা সাফার করছে তার ফিউচারে গিয়ে। তো যে কানেকশন গুলো বুঝতে পারছো শুভজিৎ আমি কি বলছি, যে কানেকশন গুলো কিভাবে হচ্ছে, যে একটার সাথে আরেকটা কিন্তু খুব মারাত্মক রিলেটেড এবং খুব এটা কনজেস্টেড জিনিস, এই জিনিসটা যে কেন এই জিনিসগুলো হচ্ছে, তো তার ব্যাকগ্রাউন্ড এগুলো যেতে হবে, তাই না। তো আমাদের যে ভারতীয় যে কালচার, এখানে কিন্তু সবই ওপেন করা, ঠিক আছে, কিন্তু যে ব্রিটিশ কালচার যেটা আমাদের পুরো ইনফ্লুয়েন্স করে করে পুরো সম্পূর্ণ শেষ করে দিয়েছে, মেকলে মিনিটের পরে তুমি যদি এর যে আইডিয়াটা পড়ো তুমি, উম আচ্ছা, আমাদের মেকলে মিনিটের পরে ওই যে ওয়েস্টার্ন এডুকেশন আমাদের দেশে চালু হবে, ঠিক আছে, তো যখন যে এডুকেশন তোমার যে চিঠিটা লেখে লর্ড মেকলে তার বাবাকে, ওই ডায়লগটা দেখলে তুমি চিঠিটা পড়লে বুঝতে পারবে যে আমাদের এই যে সবকিছুর ভ্যালু, মানে পেছনে যে কিভাবে কোর জিনিসটা চালু করছে, যে কারণ সে বলে দিচ্ছে যে আহ, আমি এমন একটা এডুকেশন এখানে চালু করবো যে এরা দেখতে হবে ইন্ডিয়ান, এরা সবসময় এরা ইন্ডিয়ার মানে ভারতের যে কালচার, সংস্কৃতি, ট্র্যাডিশন এগুলো রয়েছে সব কিছুকে ঘৃণা করবে এবং এরা মনে প্রাণে ব্রিটিশ হবে, ঠিক আছে। তো এইভাবে আমি এডুকেশন ভাবে তৈরি করছি এবং তার ফলে ব্রিটিশ এডুকেশনটা আমাদের দেশে এভাবে চলে যা কিছু ইন্ডিয়ান তা কিছুকে গালি দেওয়া, তা কিছুকে পিছিয়ে পড়া বলা। তো তার জন্য আমরা দেশের জিনিসগুলো পড়িও না, আর যেগুলো ব্রিটিশ স্টাইলে যেগুলো আছে সেগুলো আমরা পড়ি। ব্রিটিশরা কিন্তু পরবর্তীতে তাদের সময় মতো সবই চেঞ্জ করে নিয়েছে। আমাদের দেখো যে সেকশন 377 এটা বাদ দিতে কত বছর টাইম লাগবে, ঠিক আছে, মানে সমকামী যে বিবাহ, অথচ আমাদের দেশে কিন্তু 10,000 বছরের পুরনো সভ্যতা। তোমার মহাভারতে কিন্তু যে যারা সমকামী বিবাহ এবং সমকামী রিলেশন পুরো সম্পূর্ণ লিগাল ভাবে রয়েছে, কিন্তু ব্রিটিশরা আসার পরে ভাবে চেঞ্জ করা হলো ব্রিটিশ শাসন এবং কিন্তু মুসলিম শাসনের পরবর্তীতে। তো এই যে যে আসল যে ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো আমরা জানি না, তো এই জিনিস ম্যাক্সিমাম লোকে জানি না, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে। তো এই যে যে জিনিসগুলো যে যে এতটা ডিভিশন গুলো রয়েছে সঠিক প্রপার এডুকেশন না দেওয়ার জন্য, তো তার খেসারত হচ্ছে এইভাবে 145 কোটি দেশের লোক এভাবে দিচ্ছি আমরা, প্রপার এডুকেশন না দেওয়ার জানার জন্য, বুঝতে পারছো। তো এইভাবে হচ্ছে এই জিনিসগুলো একটার সাথে খুবই আরেকটা কানেক্টেড, এই জন্যই হচ্ছে এই এই জিনিসগুলো হচ্ছে, ঠিক আছে। তো যখন তুমি বন্ধু বান্ধবরা হচ্ছে তোমার ডাইরেক্ট আলোচনাটা কিভাবে হচ্ছে, তোমার ডাইরেক্ট পড় নিয়ে হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। তো যে ধরো এই এই সাইটে এই পড় আছে, এই জায়গায় এই যে এটা এটা এসডি আছে, আলট্রা এসডি আছে, 4K আছে, কিন্তু আসলে যে জিনিসটা,
ঠিক আছে, যে এটাও যে একটা ধরো আমাদের খাওয়া, ঘুম, স্নান করার মতো একটা জৈবিক মানে একটা সিম্পল কাজ, তো সেটা আমরা ইউজ করছি না বা জানছি না, বুঝছি না, তো আর বাড়িতেও কেউ জানাচ্ছে না। ঠিক আছে। আর আগে ধরো ধরো যারা 90s কিড বা 80s এর কিড, তো তাদের একমাত্র কি ছিল, ওই যে বিভিন্ন বই যেগুলো পাওয়া যেত, ঠিক আছে, বিভিন্ন স্টেশনে পাওয়া যেত আগে, ঠিক আছে, বা বিভিন্ন জায়গাতে। আর তারপরে আস্তে আস্তে অনলাইন চলে এলো, তোমার গুগল চলে এলো, তখন সেখানে পড়ন দেখে সে জানছে। তার আগে তোমার পিকচারাইজেশন দিয়ে ছবি, যে সকল ম্যাগাজিন, ঠিক আছে, বা যেরকম ধরো যার টাকা পয়সা আছে সে উম, আচ্ছা প্লে বয়, ঠিক আছে, মানে আগের জেনারেশনের কথা বলছি, আমার 80s 90s এর দিকে। তারপরে 2000 এর পরে হচ্ছে আস্তে আস্তে তোমার ইন্টারনেট আসা শুরু হলো, তারপর থেকে এই জিনিসটা আসছে, মানে এখানে এডুকেশন, সেক্স এডুকেশন মানে হচ্ছে পর্ন, এটাই হচ্ছে দেখা হয় আমাদের। তো এই যে যে ডিভিশনটা রয়েছে, যেটা আমি বললাম যে সুইজারল্যান্ড, সুইডেনে, ইউএসএ তেও যেভাবে করা হয়, যেটা আমি বলছি যে ক্লাস 3 4 থেকে স্টুডেন্টদের, ছেলে মেয়ে বাচ্চাদের কন্ডম কি, ফিমেল কন্ডম কি, তুমি ম্যাক্সিমাম জিজ্ঞেস করবে ফিমেল কন্ডম, সে আইডিয়া কি, কোনো ধরনের কোনো আইডিয়া, ঠিক আছে। মেল কন্ডম তাও কিছু কিছু দেখা, তাও কিভাবে অ্যাড দেওয়া হয় আমাদের দেশে। আমরা এতটাই লজ্জা পাই যে আমাদের দেশের 145 কোটি লোক, ঠিক আছে, এতটাই আমরা লজ্জা পাই। তো এই হচ্ছে বেসিক প্রবলেম। ঠিক আছে, তো এই জিনিসগুলো দরকার। তো অ্যাজ এ, তো এই জিনিসগুলো বোঝা দরকার। ঠিক আছে, তুমি যত অ্যানালাইজ করবে এবং যত ডিসকাস করবে বন্ধুদের সাথেও এই জিনিসগুলো হবে না। আর হলেও যেটা খিল্লির মাধ্যমে হচ্ছে, কিন্তু আসল যে আর ক্লাসে তো হয়ই না। ঠিক আছে, আর হলেও তো ওই যে যে সিস্টেমেটিক প্যাটার্নে রিভাইজড সিলেবাস, ঠিক আছে, কারেক্টেড সিলেবাস, ঠিক আছে, তো ওই জিনিসগুলো তুমি, তো এটা হচ্ছে মেইন প্রবলেম। ঠিক আছে, যেগুলো প্রত্যেকটা জিনিস একটার সাথে আরেকটা রিলেটেড। ঠিক আছে, তো এই যে প্রোটেকশন অফ চাইল্ড রাইটস রয়েছে, যে এখানে দেখো পস্কো আসছে, তো ঠিক আছে, প্রোটেকশন অফ চাইল্ড রাইটস যখনই আসবে তোমার কিন্তু পস্কোটা নিয়ে আসতে হবে। পস্কো একটা কি, পস্কোটা তুমি জানো যে আহ, যে চিলড্রেন আছে, চিলড্রেনদের যাতে সেক্সুয়াল তোমার কি বলে ওটা, যৌন নির্যাতন না হয় আর কি। ঠিক আছে, তো সে তার জন্য হচ্ছে যে যে একটা যদি হয়তো তখন তার এগেনস্ট এই এগেনস্টে, কিন্তু এই একটা এগেনস্টে নেওয়া হয় স্টেপ। কিন্তু একটা বাচ্চা সে নিজে বুঝতেই পারছে না যে তার যৌন নির্যাতন কোনটা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে মেইন প্রবলেম। ঠিক আছে, তুমি ধরো একটা বাচ্চাকে তুমি যদি ছোটবেলা থেকে না শেখাও যে গুড টাচ আর যে ব্যাড টাচ যে ব্যাপারটা, ঠিক আছে, এই জীবনে কোনোদিন আমাদের কোনো স্কুলে শেখানোই হয় না, একটা বাচ্চাকে শেখানোও হয় না। ঠিক আছে, সে কি করে বুঝবে? তো সে হওয়ার পরেও সে একটা টোমায় চলে যায় সারাটা জীবন ধরে, সে ছেলে হোক বা মেয়ের হোক। সোসাইটি দেখা হয় শুধুমাত্র কেমন যেন যৌন নির্যাতন খালি মেয়েদেরই হয়, মেয়ে বাচ্চা শিশুরই হয়, ছেলে বাচ্চা শিশু কোনো হয় না। মানে মাত্র দর্দ নেই ওটা, এই যে যে সিস্টেমটা, এই জিনিসগুলো চেঞ্জ করা দরকার। যতক্ষণ না এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে ততক্ষণ হচ্ছে প্রবলেম। ঠিক আছে, তার এগুলো যতক্ষণ না তোমার সিলেবাসে, আমাদের পড়াশোনার সিলেবাসে ইনক্লুড করা হচ্ছে, ততদিন না প্রবলেম। তো তার জন্য এখানে সোশ্যাল মিডিয়াতে আস্তে আস্তে এইসব জিনিস নিয়ে জিনিসগুলো আসছে, কিন্তু তাও এখন অনেকটা এক্সপেন্সিভ। লোকে যে যারা গ্রাম্য অঞ্চলে যে করছে, সে ঠিক আছে, সে কি করে জানবে সেই জিনিসগুলো? ঠিক আছে, স্কুলে তো জীবনেও জানে না। স্কুলে কিরকম সরকারি স্কুলে গ্রামের কি অবস্থা বুঝতেই পারছো তো। এই যে যে ডিভিশন গুলো আছে, এই যে যে প্রবলেম গুলো আছে, তো এগুলো সিস্টেমেটিক ওয়েতে, প্রপার ওয়েতে এগুলো জানানো দরকার, বোঝানো দরকার, শেখানো দরকার, তাহলে হচ্ছে আস্তে আস্তে ঠিকঠাক হবে। আমরা নিজেই করি না, তো তাহলে আর পরের জেনারেশন কি করে কি হবে? ঠিক আছে, তো এই জিনিসগুলো যত ডিসকাশন করা হবে, যত খোলাখুলি দেখানো হবে, বোঝানো হবে, ততই হচ্ছে সুবিধা হবে। আর তখনই আর এই জিনিসটা মনে হবে না যে লোকজন দেখলে খিল্লি করবে না বা হাসবে না, ও আবার লজ্জা পাবে না। তো তার জন্য হচ্ছে লজ্জা পাওয়ার জন্যই শিখতে পারছে না, বেশি লজ্জা পাওয়ার জন্য তো ফিউচারে গিয়ে ওই অবস্থা হচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে এভাবে কানেক্ট করে। আর প্রবলেম গুলো তার জন্য যে সেক্সুয়াল রিলেটেড যে জিনিস, ডিজিজ গুলো হয়, ঠিক আছে, যেগুলো সব থেকে বেশি সাফার করে কিন্তু মেয়েরা। তো তারা সে জানতেই পারছে না, ছোটবেলা থেকে বুঝতেই পারছে না কি কোথা দিয়ে কি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো হচ্ছে প্রবলেম হচ্ছে এখানে। বা অনেকে ধরো, অনেক বাচ্চা যে ধরো বাচ্চা বয়সে যখন তার ধর্ষণ হচ্ছে, সে নিজেও বুঝতে পারছে না আমার ধর্ষণ হচ্ছে। পরে 10 12 বছর পরে সে বুঝতে পারলো যে ও, এই জিনিসটা আমার হয়েছিল, তার মানে এটা হচ্ছে ধর্ষণ। রিয়েলিটিতে বুঝতে পারছো তো, এইরকম কিন্তু প্রচুর জিনিস রয়েছে। বা ছেলেদের উপরেও যখন হচ্ছে এই জিনিসটা, সে বুঝতে পারছে না যে আমার উপর কি হচ্ছে। এই জিনিসটা কারণ কি, কারণ সে বুঝতে পারছে না, মানে কারণ তাকে বাড়িতে বাবা মা, আত্মীয় স্বজন বা তার বন্ধু বান্ধবী বা টিচাররা শিখায়নি যে এই জিনিসটা যে ধর্ষণ এটাকে বলে। ঠিক আছে, তো এইটাকে সে শিখায়নি, সে বুঝেই না সেই জিনিসটা যখন হয়ে যাচ্ছে, তো হয়ে যাচ্ছে, জোর করে হচ্ছে, সে খারাপ লাগছে, কিন্তু সে বুঝতে পারছে না এই জিনিসটা, বুঝতে পারছো রিয়েলিটিটা কি। তো এই যে যে জিনিসটা রয়েছে, তাকে তো বোঝাতে হবে যে এই জিনিসটাকে ধর্ষণ বলে, বা এই জিনিসটাকে গুড টাচ, যেটা আমি একটু আগে বললাম যে ভালো টাচ কি আর খারাপ টাচ কি। ঠিক আছে, বা ভালো ছোঁয়া খারাপ ছোঁয়া কোন জিনিসটা, এই জিনিসগুলো কোনোদিন শেখানো হয় না বাচ্চাদের। তো বা স্কুলে তো জীবনে কোনোদিন শেখানো হয় না, মানে টিচার, এসব তো আরো পরের কথা। তুমি খালি সিম্পল ক্লাস 7 8 এর কথা মনে রাখো যে জীববিজ্ঞান ক্লাসের যে জনন চ্যাপ্টার আসলে তাই স্কিপ করে যাচ্ছে স্যার ম্যাডামরা।
মানে 8-9 পড়ার সময় ধরো সেখানে 8-9 কত 12-13 বছর বয়সে, সেখানে এই অবস্থা, তাহলে 4-5 কি শেখাবে? ঠিক আছে, তো এই হচ্ছে প্রবলেম। আর তারপর ধরো কেউ যদি আর্টস নিয়ে পড়লো তো ওইগুলো হয়ে গেল, আর সায়েন্স নিয়ে থাকবে তাও কি কি হয় সেটা পুরো ওই যে দেখানোর জন্য ওই তাও, এই হচ্ছে প্রবলেম পর্দা সিস্টেম করে। ঠিক আছে, ইসলামাইজেশনের উপরে যাওয়া প্রবলেম। আর তারপরে দেখো এই যে এই জিনিসগুলো কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে ব্যাকগ্রাউন্ডের থেকে। তো এই জিনিসগুলো রয়েছে যে কাদের দ্বারা আমরা কন্ট্রোল হয়েছি, তো তারপরে আরো সেন্সর হতে 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 এই জিনিসগুলো এই অবস্থা আসছে। মুভিও এখানে খুব ইনফ্লুয়েন্সিয়াল থাকে, তো আমাদের দেশে এতটাই সেন্সরশিপ, তো তার জন্য মেইন প্রবলেম ওই সেটার জন্য বললে আমরা এতটাই লজ্জা পাই যে তার জন্য আমাদের দেশে 145 কোটি লোক সংখ্যা। ঠিক আছে, আর ইতালি ফ্রান্সে কত কম লোক সংখ্যা। ঠিক আছে, কিন্তু এদের যদি হিস্ট্রি যে আমাদের ওদেরও যে কম তাও কিন্তু না। ইজিপ্টের হিস্ট্রি দেখো, তাদের কত পুরনো হিস্ট্রি। ফ্রেন্স, তারপরে এই যে যে সকল দেশগুলো আছে এদেরও কিন্তু ব্যাকগ্রাউন্ড ভালো, ঠিক আছে, বহু পুরনো, কিন্তু রিলিটা হচ্ছে এখানে মানে আমরা বেশি লজ্জা পেতে পেতে হচ্ছে এই অবস্থা। বেশি লজ্জা পাওয়ার জন্য এখন উল্টে আমরা শেষ হতে হতে এই পজিশনে গেছি যার কোনো আর কন্ট্রোল করার কোনো ঠিক নেই আর কি। তো যাই হোক আর কি, এই হচ্ছে সিচুয়েশন। চেঞ্জ করা দরকার, তো তার জন্য অনেক কিছু করতে। তো এই যে জিনিসগুলো কনসাইজ করে তুমি যতটা ডেপথে এই জিনিসগুলো করতে, কারণ তোমার দেখো ইউপিএসসি সিএসসি তে ওমেন রিলেটেড ইস্যু আসবেই। ঠিক আছে, সে ঘুরিয়ে ফিরিয়ে যেখান থেকে আসুক জেনারেলি কোশ্চেন আসেই প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরে যেভাবে, কারণ এটা একটা মেইন ইস্যু, তাই না? যেরকম সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে, এই একটা ইস্যু যেরকম, এর উপর রিলেটেড তোমার কোশ্চেন থাকবে। সেরকম হচ্ছে তোমার ওমেন রিলেটেড ইস্যু। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন যে সকল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সকল যোজনা রয়েছে, এই যে কিছু কিছু জিনিসগুলো আছে যেখানে যে বছরই হোক কোশ্চেন তোমার আসবেই। তো যেখানে তুমি যতটা কনসাইজ হতে এবং টু দা পয়েন্টে মেইন জায়গাতে তুমি নক করতে পারবে ততটাই হচ্ছে সেটা বেস্ট হবে। ঠিক আছে, ধরো কোনো ওমেন রিলেটেড ইস্যুতে তোমার কোনো এসে এলো 1200 ওয়ার্ড রয়েছে, তোমার সেখানে কিন্তু লেখার তোমার নিজে খুলেই লেখার তোমার কিন্তু একটা অপশন তুমি পাচ্ছ। তো সেইখানে সেই হিসেবে তোমার সেই জিনিসগুলো কিন্তু অপশন রয়েছে, তুমি সেই হিসেবে জিনিসগুলো ইনক্লুড করতে হবে। এই সব জিনিস কিন্তু দেখো বইতে থাকবে না, একটা বইতে থাকবে না, বিভিন্ন জায়গা থেকে পড়ে তারপর তুমি এই জিনিসগুলো ইনক্লুড করলে তারপরে হচ্ছে ঠিকঠাক আসবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমার এই জিনিসগুলো আস্তে আস্তে ইনক্লুড করা দরকার, তো কোশ্চেন আনসারে বা টপিকে। ওকে শুভজিৎ, তো দেখো এটা নিয়ে আমরা বলতে বলতে এই টপিকেই আর কি। আর দেখি সামনের দিকে এগোই এবার। ক্লিয়ার শুভজিৎ, কি কি বললাম? তো এই জিনিসগুলো কিন্তু এইভাবে কিন্তু মাথায় রেখে তারপর আস্তে আস্তে এগোনো দরকার। ওকে, তো সেই জিনিসটা গেল। তো এরপরে দেখো যে ওকে, আচ্ছা, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, তো এখানে শিশুদের অধিকারের কথা এখানে বলা হচ্ছে। তো শিশু বলতে কিন্তু এখানে ছেলে শিশু মেয়ে শিশু সবাইকেই বোঝানো হচ্ছে, খালি যে মেয়ে শিশু তা না, ছেলে শিশুদেরও কিন্তু বোঝানো হচ্ছে। তো এখানে দেখো কম্পোজিশন এখানে কি বোঝাচ্ছে যে প্রত্যেক শিশুর জন্য তোমার এডুকেশন দরকার, শিক্ষা, তারপরে হচ্ছে তোমার চাইল্ড হেলথ কেয়ার, বাচ্চাদের জন্য যে হেলথ কেয়ার সিস্টেম, ওয়েলফেয়ার সিস্টেম, তারপর জুভেনাইল জাস্টিস, যেটা বললাম যে ধরো যাদের বয়স 18 বছর নিচে তারা বিভিন্ন যে সকল এই যে ক্রাইম করছে সেটা বুঝতেই পারছে না যে আমি কি করছি। ঠিক আছে, বা বড় কেউ দেখিয়ে দিল বা বড় কেউ করলো তার চোখের সামনে, সেটা দেখে সে শিখছে, তারপরে সে সেটাও বাড়িতে এসে করছে। ঠিক আছে, এরকম দেখো ফ্যামিলির মধ্যে রেপও কিন্তু প্রচুর হচ্ছে, যে বাবা মেয়ের রেপ করছে প্রচুর, এবং সে কন্টিনিউয়াসলি চুপচাপ থাকছে। বাবা দাদা বা কাকা অন্য কেউ করছে কন্টিনিউয়াসলি দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর, মাও চুপচাপ থাকছে, এরকম কিন্তু প্রচুর নিউজে কিন্তু আসছে। ঠিক আছে, নিউজে আসছে মানে খুব কোন পজিশনে গেলে তারপর আসছে, এবং তারাও মাও চুপচাপ থাকছে যে যেহেতু বাড়ির খরচ সে দিচ্ছে। বুঝতে পারছো, তো এই হচ্ছে রিয়েলিটি। তো এই জিনিসগুলো কিন্তু রেগুলার দেখা যাচ্ছে। তো এখন নয়, সোশ্যাল মিডিয়া আসার জন্য খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো ভাইরাল হচ্ছে এবং লোকজন জানতে পারছে। 10 বা 15 বছর আগে এই জিনিসগুলো আরো সারা জীবন ধরে হয়ে যেত, কিন্তু কেউ জানতেও পারতো না। ঠিক আছে, যে এই ব্যাপারগুলো কিন্তু আছে। তো এখানে এখন দেখো যে জুভেনাইল জাস্টিস এর কথা এখানে বলা হচ্ছে। তারপরে দেখো এলিমিনেশন অফ চাইল্ড লেবার, তো চাইল্ড লেবার যেগুলো আছে, তো 18 বছর নিচে যারা বিভিন্ন জায়গায় কাজ করে, তো তাদের যেগুলো যাতে কাজ না করে এবং তাদের ডাইরেক্ট তোমার সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে, যেটা 6 থেকে 12 বছরে যারা পড়ছে, 6 থেকে 14 বছরের অব্দি যারা স্কুলে পড়ে বিনামূল্যে, তো সেই সুবিধাটা এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে দিচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু তার আন্ডারে আসছে। তারপর সাইকোলজি লজ রিলেটিং টু চিলড্রেন, তো চিলড্রেন মানে বাচ্চাদের জন্য যে সকল লজ রয়েছে তো সেগুলো সম্পর্কে জানানো, সেই জিনিসগুলো। তো লস তো পরের কথা, সে বেসিক জিনিসই জানতে পারছে না, শিখতে পারছে না, তো এখানে এগুলো তো আর আহ, যাই হোক। তো এরপর দেখো যে চেয়ারপারসন এন্ড আদার মেম্বার্স আর অ্যাপয়েন্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হচ্ছে এটা চেয়ারপারসন তোমার নিযুক্ত করা হয়, মানে ইউনিয়ন গভর্নমেন্ট থেকে আমাদের। ঠিক আছে, তো এর আন্ডারে কিন্তু কি কি জিনিসগুলো থাকে সেখানে বলা হচ্ছে। দেখো যে এই যে চেয়ারপারসন হবে তার কি টার্মস এন্ড কন্ডিশন, 65 ইয়ার্স, আর হচ্ছে তোমার ইন কেস অফ মেম্বার্স 60 ইয়ার্স, তোমার ম্যাক্সিমাম এজ হতে পারবে, তা এর কম তোমার এজ হতে হবে, তাহলে হচ্ছে তুমি এই যে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর উপরে একদম চেয়ারম্যান হিসেবে তুমি থাকতে পারবে। ঠিক আছে, তো এলিজিবিলিটি হচ্ছে এটা।
তো এখানে আর এরপর দেখো আর যে মেইন জিনিস এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফাংশন কি, এই যে চাইল্ড রাইটস যেগুলো রয়েছে এখানে ফাংশন বেসিক্যালি কি রয়েছে। তো সেফগার্ড করা, সোজা কথায় বাচ্চাদের সেফগার্ড করা সব ধরনের জিনিস থেকে। নেক্সট হচ্ছে তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট আর যে সকল তোমার বিভিন্ন স্কিমে যে সকল প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে সেটা যাতে ঠিকঠাক ভাবে তাদের কাছে পৌঁছায় সেই জিনিসটা দেখা কাজ এখানে। নেক্সট কাজ হচ্ছে এখানে কোথাও কোনো চাইল্ডদের যে রাইটস আছে মানে শিশুদের যে রাইটস মানে কি অধিকার আছে, তো সেইখানে অধিকার যাতে কোথাও খণ্ডন করা হচ্ছে কিনা সেখানে দেখা, ঠিকঠাক করে দেখা, এবং সেখানে যদি কাউ খণ্ডন করে বা খণ্ডিত হয় তার এগেনস্টে অ্যাকশন নেওয়া, এটা হচ্ছে তোমার একটা ফাংশন। এরপরে হচ্ছে তোমার দ্য টু চাইল্ড ওকে স্পেশাল কেয়ার রাখা, যে যখন দেখো বিভিন্ন শিশু যেরকম থাকে ধরো যারা দিব্যাঙ্গ থাকে, ঠিক আছে, মানে শারীরিকভাবে বিভিন্নভাবে অক্ষম থাকে, তো তাদেরকে সঠিকভাবে দেখাশোনা করা এবং তাদের যে সকল অ্যাজ এ হিউম্যান বিং, ঠিক আছে, তাদের যে সকল রাইট বা অধিকার রয়েছে সেগুলো যাতে তারা ঠিকঠাক পায় সেই জিনিসগুলো কন্ট্রোল করা কিন্তু এখানে ফাংশন। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে তোমার ফান্ডামেন্টাল জিনিস এখানে। এরপর শিশুদের যে শিক্ষার অধিকার, ঠিক আছে, তারপর খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই যে তোমার মৌলিক অধিকার এগুলো আছে এগুলো তোমার অবভিয়াসলি এখানে থাকবে, সেই জিনিসটা কিন্তু সম্পর্কে এখানে ডিটেলসে বলা রয়েছে। এরপরে ওকে, তো তারপর মানে চিলড্রেনদের যে সকল তোমার রাইটস রয়েছে সেখানে যদিও কোথাও ভায়োলেন্ট হওয়ার কোনো অবস্থান থাকে, মানে দেখা যাচ্ছে যে হ্যাঁ এখানে এই সিচুয়েশনে এই চিলড্রেনের যে অধিকার আছে সেটা তার ভায়োলেশন হতে পারে, তখনই তাকে সেখান থেকে নিয়ে এসে এমন জায়গায় রাখা হয় যাতে তার সুস্থ স্বাভাবিকভাবে তার জীবনযাপন করতে পারে। তো তার জন্য দেখবে অনেক সময় দেখো হোমেও রাখা হয়, ঠিক আছে, সরকারি হোম। তো সেই জিনিসটার কথাও কিন্তু এখানে বলা হচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার বেসিক্যালি এই যে মানে ফাংশন, এই যে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস বেসিক ফাংশন হচ্ছে এগুলো। এই ফাংশন গুলো খেয়াল রাখলেই হয়ে যাবে, তাহলে যেগুলো জিনিস তোমার কোশ্চেন যখন আসবে তুমি তার উপর ভিত্তিতে কিন্তু তোমার অ্যান্সারটা তাহলে করতে পারবে। ওকে, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। এবারে দেখো অ্যাক্টের কথা এখানে বলা হচ্ছে তোমার, আর দেখো যে জিনিসটা আমরা যখনই যে জিনিসটা বলছি তার সাথে রিলেটেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি কোনো নতুন অ্যাক্ট করে থাকে বা নতুন কোনো আইন এসে থাকে তো সেই জিনিসগুলো কিন্তু তোমার অবশ্যই আনা দরকার কোশ্চেন অ্যান্সারে। যেরকম দেখো এখানে বলা হচ্ছে কি, দেখো দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন আরটি অ্যাক্ট 2009, যেটা তোমার ফ্রি এডুকেশন তোমাদের 2009 আসে, এই জিনিসটা কিন্তু এখানে ইনক্লুড করছে। তো এই টাইপের যখনই কোনো কোশ্চেন আসবে এই রাইটটা কিন্তু তোমার অবশ্যই এখানে ইনক্লুড করা দরকার। ওকে, তারপর দেখো যে পস্কো অ্যাক্ট যেটা আসছে, যে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম দ্য সেক্সুয়াল অফেন্স, 2012 এটা আসছে। জাস্ট ভাবো আমাদের এই অ্যাক্ট আনতে 2012 সাল লেগেছে, ঠিক আছে, তো এই হচ্ছে রিয়েলিটি। এরপর হচ্ছে দেখো যা জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 2015, মানে এই অ্যাক্ট গুলো কত রিসেন্টলি, তো সেইটা আর কি এই জিনিসগুলো কিন্তু তোমার ইনক্লুড করা দরকার তোমার কোশ্চেন আনসারে। ওকে, তো এইভাবে হচ্ছে তোমার এই চ্যাপ্টার এখানে কমপ্লিট হচ্ছে। তো শুভজিৎ যদি কোনো কোশ্চেন থাকে বলো। এই জিনিসগুলো তোমার ফান্ডামেন্টালি তোমার খুবই স্ট্রং পয়েন্ট, এই জিনিসগুলো তোমার ইনক্লুড করা দরকার কোশ্চেন আনসারে এই টপিকে, যে রাইটস অফ চিলড্রেন যে পার্ট রয়েছে এখানে, এই জিনিসগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এই ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর রিলেটেড কোনো টপিক এলে এই জিনিসগুলো কিন্তু তোমার অবশ্যই ইনক্লুড করা এখানে দরকার। ওকে, বুঝতে পেরেছো? এখন নেই মানে বুঝলাম না। আচ্ছা, ও আচ্ছা, এখন নেই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি এবার। ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস এবার হচ্ছে তোমার 47 চ্যাপ্টার, ঠিক আছে। মানে এটা হচ্ছে তোমার মাইনরিটি যারা আছে মানে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যে জাতীয় কমিশন, এটা হচ্ছে তোমার সেই চ্যাপ্টার 47 চ্যাপ্টার। ওকে, তো এটা তোমার 1978 সালে আসছে। তোমার এগুলো সালটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে কোন কোন কমিশন গুলো কত সালে আসছে এবং তার কি আপডেটেড ভার্সন আসছে তোমার এক্সাম যখন দিচ্ছ তার আগে, এবং সেই আপডেট ভার্সনে মানে যেটা সংবিধান সংশোধন আর কি, সেই সংবিধান সংশোধনে কি কি নতুন নতুন ধারা ইনক্লুড করা হয়েছে এটা হচ্ছে তুমি যে বছর এক্সাম দিচ্ছ তার উপর ডিপেন্ড করে, সেখানে তার উপর ভিত্তি করে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। ওকে, তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এরপর দেখো 1978 সালে আসছে, তো তারপরে আস্তে আস্তে বিভিন্ন সময় কিন্তু এখানে মাইনরিটিস কারা, তো সেই হিসাবে কিন্তু বলা হচ্ছে। তো এখানে মাইনরিটিস বলতে বেসিক্যালি তোমার দেখো যে ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস অ্যাক্ট লাস্ট টাইম যেটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট, যেটা 1992 তে আসছে, ঠিক আছে। এই মাইনরিটিস কমিশনকে তোমার স্ট্যাটিউটরি বডিতে তোমার আনা হচ্ছে তোমার ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস। তো এটা 1993 সাল থেকে এরা ডাইরেক্ট কাজ শুরু করে, এরা যে সংখ্যালঘু সম্প্রদায় এরা কাজ শুরু করে কিন্তু 1993 থেকে। এরপরে কিন্তু আস্তে আস্তে 5টা রিলিজিয়নকে কিন্তু এখানে ইনক্লুড করে 1993 তে, যে সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে। সেগুলো কি কি, এই রিলিজিয়ন গুলো অবশ্যই তোমার মাথায় রাখা দরকার, যে
ফার্স্টে হচ্ছে তোমার মুসলিম, ক্রিশ্চিয়ান, শিখ, বুদ্ধিস্ট আর জোরাস্ট্রিস। এখানে কিন্তু জোরাস্ট্রি মানে এখানে পার্সিদের বোঝাচ্ছে, ঠিক আছে। তো এরা কিন্তু মাইনরিটি কমিশন রয়েছে, কিন্তু তারপরে হচ্ছে জয়েন্ট কমিউনিটি পরবর্তীতে ঢোকানো হয়, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে মাইনরিটির মধ্যে কি আসছে, ইহুদি সম্প্রদায়, ঠিক আছে। তো এগুলো কিন্তু সবই তোমার মাইনরিটির মধ্যে চলে আসছে। ওকে, তো এই ব্যাপারগুলো তোমাকে, এই জিনিসগুলো আমাকে মাথায় রাখা দরকার যে কোন কোন আমাদের দেশে রিলিজিয়ান রয়েছে তারা মাইনরিটি আন্ডারে পড়ছে, ঠিক আছে। এবং এগুলো কবে কোন কোন রিলিজিয়ান গুলো আসছে সেগুলো সেটাও কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখা দরকার, ঠিক আছে। তো সেই জিনিসটা গেল। তো এরপর দেখো কম্পোজিশন সম্পর্কে এখানে বলছে যে দেখো প্রত্যেকটা মাইনরিটি অ্যাফেয়ার্স কিন্তু মিনিস্ট্রি মন্ত্রণালয় রয়েছে, এবং সেখানে কিন্তু প্রত্যেক বছর প্রচুর প্রচুর কোটি টাকা এখানে কিন্তু ঢালা হয়, যাতে মাইনরিটি কমিউনিটি যাতে আলটিমেট উন্নয়ন হয়ে থাকে। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। এরপরে দেখো ওকে, ফাংশন গুলো যদি আমরা দেখি যে আলটিমেটলি এদের উন্নয়নের জন্য কাজ করে, ঠিক আছে। ইউনিয়ন এবং স্টেটে, রাজ্য এবং কেন্দ্র থেকে দুজনেই যেন স্টেট করা হয়, তো তার জন্য কিন্তু রাজ্য থেকে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট হয় এবং কেন্দ্র থেকেও কিন্তু হয়, ঠিক আছে। এরপরে দেখো তাদের যে সকল পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারে তাদের প্রত্যেকটা কমিউনিটি থেকে তাদের যেন সমান পরিবারে তাদের সদস্যরা এখানে থাকে, ঠিক আছে। মানে তুমি রিজার্ভেশনের কথা আর কি এখানে বলা হচ্ছে। তবে তাদের কমিউনিটি থেকে, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে। এরপরে দেখো তোমার যে এখানে রয়েছে যে ওকে, মাইনরিটিসদের এগেনস্টে যদি কোনো কখনো স্টেপ নেওয়া হয় বা কোথাও কোনো সমস্যা দেখা দিচ্ছে, তো তার এগেনস্টে দ্রুত স্টেপ নেয় কিন্তু এই মাইনরিটি কমিশন থেকে। ধরো কোথাও কোনো প্রবলেম হচ্ছে বা মাইনরিটিদের উপর ঠিকঠাক তারা তাদের রাইটস পাচ্ছে না, তো সেখানেও কিন্তু ডাইরেক্ট অ্যাকশন কে নেয় এই মাইনরিটিস কমিশন থেকে ডাইরেক্ট। ওকে, তো সেই জিনিসটা গেল। তো এরপরে দেখো যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট কিন্তু দুজনেই আলাদা আলাদা ভাবে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু স্টেপ নিয়ে থাকে, যাতে এই সকলগুলো সম্প্রদায়ের উন্নয়ন হয় আলটিমেটলি, এবং তারা খুবই কিন্তু পাওয়ারফুল এই এই যে মিনিস্ট্রিটা, ঠিক আছে। যখনই কোনো প্রবলেম হচ্ছে তো সাথে সাথে কিন্তু স্টেপ নেওয়া হয়, এবং যে কোনো সরকার কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের চাপ প্রয়োগও করে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু তার জন্য এখানে মোস্ট ইম্পর্টেন্ট এখানে আসছে। এরপর তোমার পাওয়ারের মধ্যে যে জিনিসগুলো বোঝাচ্ছে যে উম দেখো এখানে কমিশন যে জিনিসটা এখন সংখ্যালঘু যাদের এই যে কমিউনিটি গুলোর কথা আমরা বললাম, এই কমিউনিটি গুলোর মধ্যে তো সবাই কিন্তু আসছে তোমার মাইনরিটিস এর মধ্যে। তো মাইনরিটিস এর যে কোনো রিলিজিয়ানের হোক, হিন্দু মানে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের বাদ দিয়ে, তো তখন যেখানে যা যা প্রবলেম হচ্ছে তাদের কিন্তু এখানে সেই হিসেবে দ্রুত সেই অনুযায়ী কিন্তু স্টেপ নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এরপরে ধরো কখনো কোনো প্রবলেম দেখা হলো, তারপরে কিন্তু সেগুলো রিপোর্ট জারি হচ্ছে এবং তারপরে তাদের এগেইনস্টে কিন্তু স্টেপ নেওয়া হচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু এখানে বলা হচ্ছে, এবং সেগুলো দ্রুত স্টেপ নেওয়া হবে এখানকার কাজ। এবং যেহেতু এটা খুবই একটা পাওয়ারফুল বডি, তো তারা খুব দ্রুত স্টেপ নেয়, এবং সেগুলো চাপ প্রয়োগের ফলে কিন্তু সেই হিসাবে কিন্তু স্টেপ নেওয়া হয়। এবং তাছাড়া কিন্তু মিডিয়াও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর আমাদের দেশের মিডিয়া কোন লেভেলের তো সেটা আর বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে। তো সেই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের 47 চ্যাপ্টার কিন্তু এইভাবে কমপ্লিট হচ্ছে। ওকে, নেক্সট আসছে কি দেখো 48 চ্যাপ্টার তোমার সেন্ট্রাল কমিশনার ফর ডিসেবল পার্সন। তো ডিসেবল পার্সন মধ্যে ধরো যারা দিব্যাঙ্গ যারা আছে, তো তাদেরকে বোঝানো হচ্ছে, যেটা আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এই টার্মটা কিন্তু ইউজ করেছে। তো দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, তারপরে প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী যে যে টার্ম গুলো ইউজ করবে বা যে যে জিনিসগুলো ইউজ করছে, সেগুলো কিন্তু তোমার কোশ্চেন অ্যান্সারে অবশ্যই ইনক্লুড করা দরকার অ্যাজ এ ফিউচার সিভিল সার্ভিস। তাহলে এক্সামিনারও দেখে বুঝতে পারবে যে এই যে ক্যান্ডিডেট একদম টু দা পয়েন্ট, একদম কারেক্ট ডাটা সম্পর্কে পুরো ওয়াকিবহাল রয়েছে, এবং তাহলে কিন্তু তোমার ওটা একটা পজিশনটাও কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু এখানে খুব ম্যাটার করে। তো এখানে দেখো ডিসেবল পার্সনদের উপর যে অ্যাক্ট তোমার আসছে 1995, এবং তার পরবর্তীতে তোমার আপডেট ভার্সন আসছে কবে 2016। এটা কিন্তু খুবই ফান্ডামেন্টাল এবং স্ট্রং জিনিস, যে তোমার রাইট অফ পার্সন উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016, ঠিক আছে। এই অ্যাক্ট গুলো সম্পর্কে কিন্তু টু দা পয়েন্টে জানবে এবং জানা দরকার, এবং যে কোনো টাইপের এই ধরনের কোশ্চেন এলে সাথে সাথে কিন্তু তুমি সেগুলো ইনক্লুড করতে পারবে। তো এই অ্যাক্টটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, এবং সঙ্গে কিন্তু এই ধারাগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। যেটা 2016 কিন্তু আপডেট ভার্সন যেটা এসছে। তো এইখানে দেখো যে ফাংশন গুলো কি কি থাকে, যারা দিব্যাঙ্গ যারা আছে তাদের ভারতীয় নাগরিক হিসাবে যাদের যারা সুযোগ সুবিধা সেগুলো তো আলটিমেটলি সবই পাবে, এবং সেখানে যখনই যা তাদের প্রবলেম হবে সেগুলো কিন্তু তারা আহ পেতে কিন্তু বাধ্য, ঠিক আছে, ন্যায় বিচার। তো সেই জিনিসটা রয়েছে। এবং তারপরে দেখো বিভিন্ন জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠান সব সব জায়গাতে যাতে দিব্যাঙ্গ যারা আছে তাদের সুযোগ সুবিধার জন্য সব ধরনের সিচুয়েশন করা থাকে, সেই জিনিসগুলো কিন্তু অন্যতম কর্তব্য এখানে করা। যেরকম দেখো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, বিভিন্ন জায়গাতে যেরকম দেখবে, ধরো যারা হাঁটতে পারে না তাদের চলাচলের জন্য যে হুইল চেয়ার নিয়ে চলাচলের যে সঠিক ব্যবস্থা, এটা কম্পালসারি থাকা শপিং কমপ্লেক্স সহ সব জায়গাতে। তো সেখানে যদি কোথাও না থাকে এই জিনিসগুলো, তো তার সাথে সাথে তার এগেনস্টে ডাইরেক্ট কেস করে কিন্তু তার লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া,
যা সম্ভব যে কোনো সময়, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা অনেকেই জানি না, তো তার জন্য করতেও পারি না, ঠিক আছে? তো সব জায়গায় কিন্তু সেই হিসাবে কিন্তু এই সুবিধা কিন্তু রাখতে হবে। তুমি তার জন্য কিন্তু দেখবে বড় বড় শপিং কমপ্লেক্সে হুইল চেয়ারে যাতে যেতে পারে সেই ধরনের সিচুয়েশন করা থাকে, ঠিক আছে? আর যেগুলো থাকে না তার এগেইনস্টে অ্যাকশন নিলে তাদের কিন্তু ডাইরেক্ট লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, এবং সেগুলো আমাদের একজন সচেতন নাগরিক হিসেবে সেগুলো করাও দরকার। স্কুল কলেজেও কিন্তু এগুলো থাকা বাধ্যতামূলক। যেগুলো থাকে না সেগুলো হচ্ছে তোমার এগুলো করে না, পয়সা মেরে খেয়ে সেই টাকাটা উড়িয়ে দেয়, ঠিক আছে? এইটা তার এগেইনস্টে কিন্তু স্টেপ নেওয়া দরকার, ঠিক আছে? তো তারপর দেখো যে বিভিন্ন ধরনের যখন এই যা প্রবলেম হচ্ছে সেখানে কিন্তু করা, এবং তারপর ধরো এখানে তাদের উন্নয়নের জন্য যে সকল রিসার্চ করা দরকার বা নতুন নতুন ধরনের জিনিস আবিষ্কার করা দরকার, তো সেখানেও যাতে তাদের আহ উন্নয়নে যেন ঘাটতি না পড়ে, বা সেখানে যদি যে পরিমাণে টাকা দরকার সেই টাকাও যাতে ঘাটতি না পড়ে সেটা দেখাও হচ্ছে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ এখানে কর্তব্য, ঠিক আছে? তো সেই ব্যাপারটা কিন্তু এখানে ডিপেন্ড করে থাকে।